আপনাদের ঝালকাঠি এক আসনের একজন প্রার্থী ডক্টর ফয়জুল হক তিনি বলছেন যে সুকটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দেবেন, এই ধরনের প্রচার প্রচারণা আমরা লক্ষ্য করেছি। মানে ভোট চাওয়ার ক্ষেত্রে আসলে ধর্মকে ব্যবহার করা, এটা আসলে আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ, সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমি আশা করেছিলাম যে আপনি নির্বাচনমুখী একটা সুন্দর প্রশ্ন করবেন, কিন্তু আপনি শুরুতেই কাউকে বিব্রত করার জন্য প্রশ্ন করছেন। এটা নির্বাচনের মাঠে কিন্তু এই ধরনের প্রচার প্রচারণা আপনার হয়েছে। পজিশন থেকে এটা শোভনীয় না। প্রথম আমার ইয়েটা, একজন প্রার্থী এদেশের জনগণের অধিকাংশ একটা বড় শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা বিড়ি খায়, এটা মানুষ জানে, ঠিক আছে? এবং অনেকেই বলেছে যে বিড়ি খাওয়া শুদ্ধ কা নিষিদ্ধ, এটা নিয়ে আমি ফতোয়া দিতে চাই না, এটা আলেমরা ফতোয়া দিবেন। তবে উনি কথার কথা বলেছেন যে যে যেটাতে সুখ পায়, হয়তো উপমাটা এটা না দিলে উনি ভালো করতেন। এই এক্সাম্পলটা বাদ দিয়ে উনি অন্য সুন্দর করে সকালে একটা ঘুম দিয়ে এসে এক কাপ চা খেয়ে আপনি শেষ চুমুকটা দিয়েই আপনি দাঁড়িপাল্লায় ভোট দিতেন। উনি যদি এটা বলতেন অনেক সুন্দর হতো। আমি এটাকে পজিটিভলি নিচ্ছি না, বরঞ্চ আমি তার কারেকশন দিচ্ছি। না, দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দেবেন, এই ধরনের দাঁড়িপাল্লায় ভোট চাইলে এটা উনার দর্শন। আল্লাহ মাফ কারণ করে দেবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। দাঁড়িপাল্লার যারা তাদের এম এবং অবজেক্টিভ আছে, তারা কোন ধরনের বাংলাদেশ গড়তে চায়, সেই জায়গায় থেকে তার বিশ্বাস যে এখানে দিলে আমরা দেশের কল্যাণ পাবো, আমরা সঠিক বিচার পাবো, ন্যায় বিচার পাবো, এই সত্যের পক্ষে থাকবো। এইটার কারণেই উনি বলেছেন যে আল্লাহ মাফ করে দিতে পারেন, মাফ করবেন এটা কিন্তু বলেন নাই। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি এতক্ষণ যে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীর চোখে নির্বাচন দেখছেন, আমি আজকে যে জায়গাটা আপনার এখানে এসেছিলাম আগে একদিন, সেখানে আজকাল যে এখানে যে আদিব বসে আছেন, এখানে শরীফ উসমান বিন হাদির জন্য একবারে লেখা একটা তার সিটটা ছিল, ওই দিন খালি ছিল। পরের দিনই এখানে সেই টকশোটা ছিল। আমি আজকে তার আত্মার মাগফিরাত কামনা করছি, তাকে স্মরণ করছি, এবং তার অবাস্তবায়িত কাজ আমরা দেশের সকল জনগণকে নিয়েই করার চেষ্টা করব ইনশাল্লাহ। নতুন প্রজন্ম সেটাই ভাবে। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনার আসলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটা? শুধু আমার আসনে না, বাংলাদেশের নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্বটা আছে, এটা অনেকের বক্তব্য থেকে চলে আসছে। আপনি দেখছেন যে হাসনাত আব্দুল্লাহর আসনে যাকে রিটার্নিং কর্মকর্তা বৈধ করেছে, সে ঋণ খেলাপি ছিল। ঠিক এরকম বহু ঋণ খেলাপি লোক তারা তথ্য গোপন করেছে, কিন্তু যে সমস্ত ব্যাংক এবং সংস্থার কাছে তারা খেলাপি হয়েছে, তারা যথাযথভাবে সেটার উত্তর দেয় না এবং ব্যবস্থা নেয় নাই। আর রিটার্নিং কর্মকর্তারা এগুলোকে স্কিপ করে চলে গিয়েছেন। এটা মোটেই সুন্দর নয়। আপনি যদি ইয়ের কথা ভাবেন, আমাদের কক্সবাজারের কথা ভাবেন, আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, তার একটা মামলা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে পেন্ডিং, আপিল থাকা অবস্থায় তাকে বাতিল করে দেওয়া হয়েছে। এটা ইন্টেনশনালি করে দেওয়া হয়েছে। আপনি যদি কুড়িগ্রামে আমাদের ব্যারিস্টার মাহবুব আলম সালেহি, তাকে বলা হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, অথবা একই ইয়েতে সিলেট এলাকায় কয়েকজন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তাহলে একই ইয়েতে আপনি দুই ধরনের আচরণ করতে পারেন না। এবং হামিদুর রহমান আজাদ ভাইয়ের মনোনয়নপত্র বাতিল হওয়াতে ওখানে প্রশাসনের লোকরা হাততালি দিয়েছে। এই প্রশাসন কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবে, এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না। তাহের ভাইয়ের নেতৃত্বে নির্বাচন কমিশনে আমাদের একটি প্রতিনিধি দল গিয়েছেন। তারা সেখানে যে নির্বাচন কমিশনকে অবহিত করেছেন যে রিফারির আসনে বসে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই, এখানে সবার জন্য সমান ফিল্ড তৈরি করতে হবে। আমরা এখন আশাবাদী যে নির্বাচন কমিশন সেদিকেই হাঁটবে। যদি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব এবং অন্তর্বর্তী সরকারের কোনো পক্ষপাতিত্বের কারণে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা যদি ব্যাহত হয় এবং জনগণ যদি গণতন্ত্রের পথ থেকে ছিটকে পড়ে, তাহলে তার পরবর্তী দায়িত্ব কিন্তু এই নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে এই নির্বাচন কমিশনের উদ্যোগে প্রশাসনের অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার চলতেছে। কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে আমরা জানতে চাই। এবং অস্ত্র উদ্ধার হচ্ছে না, কিন্তু ঠিকই মুসাব্বির হত্যা হয়ে যাচ্ছে। একজন যুবদলের নেতা, যুবদল না স্বেচ্ছাসেবক দল,
স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, সম্ভাবনাময় একজন তরুণ, তাকে হত্যা করা হচ্ছে। অথচ আমরা নাকি অস্ত্র খুঁজে পাচ্ছি না, আমরা সন্ত্রাসী খুঁজে পাচ্ছি না। দুর্ভাগ্যজনক। এটা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, এবং প্রশাসন জানে। আমি আমার নির্বাচনী এলাকা ঢাকা 6, সেখানে পুরান ঢাকায় এরকম বহু সন্ত্রাসী গোষ্ঠী আছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর কাউকেই গ্রেপ্তার করা হয় নাই, তাদের থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয় নাই। এবং 5ই আগস্টে যে পরিমাণ অস্ত্র খোয়া গিয়েছে তার কত পার্সেন্ট উদ্ধার হয়েছে? এর যদি মানে 10% অস্ত্র যদি জনগণ আজকে নিয়ে, আওয়ামী বিরোধী শক্তি যারা এই নির্বাচনকে ভণ্ডুল করে দিতে চায়, যারা আমাদের দেশে গণতন্ত্র তাদের ছাড়া নির্বাচন হবে না এরকম স্লোগান দিতে চায়, তাহলে সেটা ঠেকানোর জন্য সরকারের কোনো ব্যবস্থা নাই। আর কিছু কিছু মানে সংস্থা এখন ভুয়া জরিপ দেখিয়ে এক ধরনের পক্ষপাতিত্বমূলক জরিপ করে জনগণের দৃষ্টিটাকে নিয়ে যেতে চাচ্ছে যে অলরেডি ওনারা ক্ষমতায় চলে গেছেন। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, আমাদের ভালোবাসায় সিক্ত জনাব তারেক রহমান সাহেব, উনি বিএনপির চেয়ারপারসনের যে চেয়ার, এটা অলংকৃত করেছেন। আমরা সাধুবাদ জানাই, আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। কিন্তু এখন নির্বাচনকালীন সময়, এই নির্বাচনকালীন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই প্রতিটা নাগরিককে নিরাপত্তা দিতে হবে। কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থাটা যদি এরকম হয় যে একজন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের প্রোটোকলের পর্যায়ে চলে যায়, তাহলে জনগণ এখান থেকে ভুল মেসেজ পাবে। আমরা মনে করি এটা দল থেকেও এ জাতীয় ব্যবস্থা নেওয়া দরকার তার নিরাপত্তার জন্য। সেখানে সরকারি ব্যবস্থাকে কতটা গ্রহণ করা উচিত সেটা সহনীয় মাত্রায় থাকা উচিত। আমরা বলছি না যে সেই নিরাপত্তা দেয়া যাবে না, নিরাপত্তা প্রয়োজন সবারই, কিন্তু সেটা যেন এমন না হয় যে সবাই মনে করে যে এরকম অবস্থায় চলে গেছে যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। প্রশাসনের ব্যাপারে আদিবও বলেছেন, আমরাও আমি তার কথার সাথে একমত। এরপরে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই যে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের ব্যাপারে যে ইয়েটা করেছে, আজকে দেখেন যে 2 জন 10 জন, আপনি 3000 লোকের নাম দেওয়া হয়েছে ফোন নাম্বার সহ। এখন আপনি সকালবেলায় ফোন দিয়েছেন অফিসে এসেই, ঢাকা শহরের লোকেরা অনেকেই ঘুমায় থাকে ফোন বন্ধ করে, আপনি ফোন বন্ধ, আপনি বললেন যে পাওয়া যায় নাই। অথবা আমি যখন নির্বাচন কমিশনে যখন ভোটার হয়েছিলাম তখন আমার ভোটার হওয়াটা কি ছিল, একটা নাম্বার দেওয়া ছিল, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করেছি, ওই নাম্বারটা এখন চালু নাই। আপনি এখন বলছেন যে তাকে পাওয়া যাচ্ছে না। তা আপনি তার বাড়ি পর্যন্ত যেতে পারতেন, তার ঠিকানা ইউজ করতে পারতেন, তার সাথে দেখা করার ব্যবস্থা করতে। এটা তো ওনারা যেহেতু সবার সাথে যান নাই, 2-1 জনকে টেস্ট করেছেন, তাহলে 10 জনকে টেস্ট করে যদি 6 জনকে পাওয়া যায়, তাহলে মেজরিটি যেহেতু পাওয়া গিয়েছে, তাহলে এটাকে সত্য ধরে ওকে করা দরকার ছিল। এটা ফ্যাসিস্টের মতন আচরণ হচ্ছে, এবং কোন কোন জায়গায় মানে জোর করে স্বতন্ত্র প্রার্থীদেরকে কি করা হচ্ছে। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। যে কেউ এখানে কি হতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারাই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, তারা যে কেউ এই নির্বাচনে প্রার্থী হতে পারে। অথচ ফ্যাসিস্টের পক্ষের অনেককে কি করা হচ্ছে, সেখানে প্রমোট করা হচ্ছে, অথচ মানে সাধারণ কাউকে তার মানে ভয়েস রেজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আমি মনে করি দুর্ভাগ্যজনক। আমি আশা করি যে এখনো সময় আছে, নির্বাচন কমিশন তাদের অবস্থান কি করতে পারে, মানে পুনর্ব্যক্ত করতে পারে এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান করতে পারে। আরেকটা কথা যে ফেস্টুন, বিলবোর্ড, এগুলো যখন থেকে নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে, আমি দেখলাম যে অনেক পরে আমার আসনে ঢাকা 6 ইঞ্জিনিয়ার ইশরাক, তিনি প্রার্থী, তাদের লোকজনরা মানে অনেক পরে এসে, যখন রিজভী ভাই ম্যাডাম জিয়ার দাফনের অনেক পরে এসে যখন বললেন যে আমরা সব সরিয়ে ফেলবো, তারপরে এসে এটা সরানোর উদ্যোগ হয়েছে। অথচ তার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে থেকেই কিন্তু এটা সরানোর কথা ছিল। সেখানেও তো আমাদের মনিটরিং সেল আছে, নির্বাচন কমিশন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, এবং রিটার্নিং কর্মকর্তারা সেখানে প্রতিদিন এলাকা ভিজিট করেন এবং এগুলো দেখেন যে কোথাও এটা ব্যত্যয় হচ্ছে কিনা। তাই ওনাদের চোখে রাস্তার মোড়ে মোড়ে এরকম বড় বড় বিলবোর্ড চোখে পড়ে নাই। এটা দুর্ভাগ্যজনক।